জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। ইরানের জামকারান মসজিদের উপরে উঠছে লাল পতাকা। মসজিদের উপরে লাল পতাকা। ইয়াল্লা তাহারাত আল হুসেন, ইমাম হুসেনের প্রতিশোধ। কারবালার যুদ্ধে হুসেনের শাহাদাতের প্রতি শ্রদ্ধা, প্রতিশোধ। সেই প্রতিশোধের সময় এবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধের বার্তা এই লাল পতাকায়। ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে, এবার যুদ্ধ ঘোষণা ইরানের। বদলার ডাক। ভয়ঙ্কর যুদ্ধের মুখে দাঁড়িয়ে রয়েছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল বনাম ইরান, দুজনেই পরমাণু শক্তিধর, দুজনেই আস্তিন গুটিয়ে। ঘরে ঢুকে ইরানের সেনা প্রধানকে মেরে ফেলেছে ইসরায়েল। বাড়ি ধরে ধরে টার্গেট পরমাণু কেন্দ্রে। ছবি দেখাবো আপনাদের হামলার, যে হামলার ছবি সামনে এসেছে। আর পাল্টা ইসরায়েলের ড্রোন হামলা করেছে ইসরায়েল। 13% বেড়ে গিয়েছে অপরিশোধিত তেলের দাম। যে ছবি আপনাদের এখন দেখাবো তা হলো এয়ারপোর্টে ভয়ঙ্কর বিস্ফোরণ। আপনারা ভাববেন না অত দূরে যুদ্ধ হচ্ছে বলে আপনার রান্নাঘরে কিন্তু তার আঁচ পড়বে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধ গর্জনে ভালো কারুরই হবে না। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন আগামী 2 সপ্তাহ অন্তত ইরানের ঘাড়ে একের পর এক কামড় বসাতে তৈরি তারা। তার আগে গতকাল রাতে ড্রোন আর মিসাইল হামলা চলেছে ইরানে। বেছে বেছে টার্গেট করা হয়েছে ইরানের ভিআইপিদের আস্তানা। টার্গেটে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি। অপারেশনের নাম অপারেশন রাইজিং লায়ন। ইরানে রীতিমতো তাণ্ডব চালালো ইসরায়েল। ইরানের রাজধানী তেহরান সহ অন্তত 11টি শহরে ড্রোন আর মিসাইল হামলা। তেহরান থেকে 225 কিলোমিটার দূরে নাতাঞ্জ, ইরানের মূল নিউক্লিয়ার এনরিচমেন্ট সাইট, হামলা সেখানেও। একাধিক শহরে একাধিক টার্গেটে হামলা ইসরায়েলের। এখনো পর্যন্ত খবর, নাতাঞ্জ পরমাণু ঘাঁটিতে যেমন হামলা হয়েছে, তেমনি ইমাম খোমেনি এয়ারপোর্ট, লাভিজান, পারচিন, পাজদারান, নোবানিয়াদ, মেহরাবাদ এয়ারবেসেও হামলা চালিয়েছে ইসরায়েলের সেনা আইডিএফ বা ইসরায়েল ডিফেন্স ফোর্স। তেহরানের আশেপাশে অন্তত 6টি সেনা ঘাঁটিতে হামলা চলে। ইরানের সেনা আইআরজিসি, তাদের বাসস্থানেও হামলা চলে। তেহরানের একাধিক বাসভবনে হামলা হয়। তেহরান জুড়ে বিস্ফোরণের শব্দ ছিল রাতভর। নাতাঞ্জ পরমাণু ঘাঁটি ঢেকে ছিল ধোঁয়ায়, কিন্তু ক্ষয়ক্ষতি কত তা নিয়ে চুপ তেহরান। Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. বার্তা স্পষ্ট, ইরানের পরমাণু শক্তি ধ্বংস না করে থামবে না ইসরায়েল। পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি। মধ্যপ্রাচ্যের বালি গরম হচ্ছে আরো। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কিভাবে ইরান প্রত্যাঘাত করবে তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জল্পনা জারি আছে। তবে আপাতত 100টি ড্রোন হামলা চালিয়েছে ইরান। আপনাদের ম্যাপটা দেখাচ্ছি। ইসরায়েল বেশিরভাগই সামলে দিয়েছে। যে ম্যাপ আপনারা দেখছেন, দেখুন ইরান, তারপরে ইরাক, তারপর জর্ডন, এই দুটো দেশ পার করে আসতে হবে। আর এই যে জর্ডনের আকাশপথে ড্রোন হামলার যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইসরায়েল তা সামলে দিয়েছে। কারণ জর্ডনের যে আকাশপথ সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে ইসরায়েল। সেক্ষেত্রে ইরান তার মাথার ওপর দিয়ে ঘুরপথে সিরিয়া দিয়ে যদি হামলা করে, সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যায়। নিজের আকাশসীমা ইরান বেশ কিছুক্ষণ বন্ধ করে রেখেছিল। আরও কোন কোন পথে প্রত্যাঘাত হতে পারে তা নিয়ে একটা জল্পনা জারি রয়েছে। কারণ যে ধাক্কা ইরান খেয়েছে সেই ধাক্কা কিন্তু মারাত্মক। কতটা মারাত্মক ধাক্কা খেয়েছে ইরান ধীরে ধীরে বলতে থাকবো আপনাদের কাছে। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে কি ইরান
পরমাণু হামলা করতে পারে, সেই নিয়েই কিন্তু এইবারে জল্পনা শুরু হচ্ছে। ইরানের কাছে পরমাণু বোমা আছে কিনা এটা কিন্তু একটা রহস্য। সাধারণত পরমাণু শক্তিধর দেশগুলিকে একটা নিয়মের বেড়াজালে থাকতে পারে। IAEA রয়েছে, চাইলে কেউ কোনো দেশের ওপর যে পরমাণু বোমা ফেলে দিল তা তো হতে পারে না। কিন্তু যদি কেউ ফেলেও দেয়, ধরা যাক ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান আমাদের ওপরে পরমাণু বোমা ফেললো বা আমরা ফেললাম, এর কনসিকুয়েন্স কিন্তু মারাত্মক, কেউ স্বপ্নেও হয়তো ভাবতে পারে না। রাশিয়া এখনো পর্যন্ত ভাবতে পারেনি, নয়তো ইউক্রেনের উপরে পরমাণু বোমা হামলার সব রকম পরিস্থিতি তৈরি ছিল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কড়া নজরদারি রয়েছে সেই সমস্ত দেশে। কিন্তু ইরানের কি ওসব বালাই আছে? কারণ তারা IAEA এর মধ্যে নেই, কারণ তারা স্বীকারই করে না যে তাদের পরমাণু বোমা আছে। না, একেবারেই নেই। পরমাণু যেগুলো ঘোষিত পরমাণু দেশ, তাদের একটা নিউক্লিয়ার ডকট্রিন থাকে, কিছুটা হলেও একটা পরমাণু সংক্রান্ত একটা ঘোষণাপত্র থাকে। ইরানের সে দায় নেই, ইরানের সেই ঘোষণাপত্র নেই। ফলে ইরান পরমাণু বোমা যদি ইরানের কাছে থেকে থাকে এবং ইরান যদি সেটার দুর্ব্যবহার করে, আমি দুর্ব্যবহার কথাটাই ব্যবহার করছি, মানে ইরান যদি সেটা কুকাজে লাগায়, তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। এবং ইসরায়েল আমরা অলরেডি দেখতে পাচ্ছি ভীষণ একটা টাফ স্ট্যান্ড নিয়েছে। ফলে ইসরায়েলও সেক্ষেত্রে ছেড়ে কথা বলবে না। ইসরায়েলও একটা ডিফ্যাক্টো নিউক্লিয়ার স্টেট। ফলে এই সংঘর্ষ কিন্তু খুব বিপদের মুখে নিয়ে যেতে পারে সারা বিশ্বকে। আসলে ইরান কিন্তু বড় সড়ো ধাক্কা খেয়েছে, সেটা সামলে ওঠার সময় নিচ্ছে তারা। ইসরায়েলের অপারেশনে মৃত্যু হয়েছে দেশের সেনা প্রধানেরই। শোক আর রাগ এখন তেহরানের প্রশাসনের অন্দরে। দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিও টার্গেটে ছিলেন কিনা তা নিয়ে জল্পনা, তবে তিনি ঠিকই আছেন। প্রবল পাল্টা মারের প্রস্তুতির কথা বলছেন তিনি। সামরিক ভাষায় প্রিসাইজড অ্যাটাক, বেছে বেছে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল, আর তাতে মৃত্যু হয়েছে ইরানের সেনাপ্রধান হোসেন সালামির। সেনাপ্রধান হোসেন সালামি ছাড়াও নিহত হয়েছেন চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি, নিহত কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ। এছাড়াও একাধিক সেনাকর্তা জওয়ানের মৃত্যুর আশঙ্কাও রয়েছে। ইসরায়েলের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ইরানের পরমাণু ভান্ডার ধ্বংস করবে তারা। আর সেই জায়গা থেকেই টার্গেটেড হামলা পরমাণু বিজ্ঞানীদের ওপরেও। ইরানের অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী ফেরেইদুন আব্বাসি। তিনি ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের প্রাক্তন প্রধান ছিলেন। এছাড়াও অধ্যাপক মোহাম্মদ মেহেরি তেহরানচিও নিহত হয়েছেন। ইরানের পরমাণু প্রকল্পের প্রধান তিনি। ইরানের দাবি, তেহরানের জনবহুল এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছে, একাধিক শিশু ও মহিলার মৃত্যু হয়েছে তাতে। ইসরায়েলের দাবি, ইরান পরমাণু শক্তিতে একরোখা হয়ে উঠতে চাইছে। তেল আভিভ জানিয়েছে, অক্টোবর 2023-এর হিসেব যদি ধরা হয়, 4130 কেজির বেশি এনরিচড ইউরেনিয়াম বা পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে ইরানে। কম সময়ের মধ্যেই 9টি পরমাণু বোমা তৈরি করে ফেলার ক্ষমতা ছিল তখন তেহরানের। আর যদি 2025-এর ফেব্রুয়ারির হিসেব ধরা হয়, 7264 কেজি এনরিচড ইউরেনিয়াম রয়েছে ইরানের। চোখের নিমেষে 15টি পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারে তেহরান। তেল আভিভ দাবি করছে তাদের কাছে ইরান থ্রেট, তাই যুদ্ধ ছাড়া উপায় নেই। ইরানের মতে এসরেফ ফন্দি, ইরানের কাছে এরকম কোনো পরমাণু অস্ত্র নেই, শুধুমাত্র অসামরিক ক্ষেত্রেই ইরান তাদের পরমাণু শক্তিকে ব্যবহার করে। ইসরায়েল আমেরিকার যুদ্ধজিগিরের হাতিয়ার এই ধরনের মন্তব্য, তাই এবার পাল্টা দাওয়াইয়ের জন্য তৈরি হচ্ছে তেহরান। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। কিন্তু এই সব খবরে একটা বিষয় কি আমাদের মাথায় আসছে না, ইরানের অত ভেতরে ইসরায়েল এই হামলা চালালো কি করে? ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু খুব একটা ছেলে খেলার নয়। সেই সিস্টেম সামলে অত ভেতরে হামলা, তাও আবার দুটো দেশ পার করে। ইউক্রেনের অপারেশন স্পাইডার ওয়েব মনে আছে? ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নও সেই ধাঁচের, ভেতরে অস্ত্র নিয়ে গিয়ে ভেতরেই হামলা।
একের পর এক হামলা, ক্ষত বিক্ষত ইরান। ইসরায়েলের হানায় মৃত সেনাপ্রধান, শীর্ষ সেনাকর্তা সহ একাধিক। ইসরায়েলের শক্তিশালী ড্রোন আর মিসাইল হামলা, অথচ ইরানের আকাশপথে সর্বক্ষণের কড়া নজরদারি। একাধিক রাডার ইনস্টলেশন ইরানের, একাধিক সারফেস টু এয়ার মিসাইলের পাঁচিল। রাশিয়ার S-300 সিস্টেম রয়েছে ইরানের। ইরানের বেভার 737 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। অথচ জর্ডন, ইরাকের মতো দুটো দেশ পেরিয়ে ইরানের বিভিন্ন প্রান্তে কিভাবে হামলা চালালো ইসরায়েল? রাশিয়ায় ড্রোন পাচার করে ভেতর থেকেই হামলা চালিয়েছিল ইউক্রেন, অপারেশন স্পাইডার ওয়েব। তার ধাঁচেই ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন, নেপথ্যে ইসরায়েলের দুর্ধর্ষ গুপ্তচর সংস্থা মোসাদ। দীর্ঘদিন ধরে ইরানের ভেতরে মোসাদের গোপন ঘাঁটি গেড়েছিল। ইরানের ভেতর গোপন ড্রোন বেস তৈরি করে ফেলেছিল মোসাদ। সেই বেস থেকেই আচমকা ড্রোন হামলা হয় ইরানের বিভিন্ন প্রান্তে। এছাড়াও তুরুপের তাস, ইসরায়েলের ভয়ঙ্কর সব মিসাইল এবং যুদ্ধবিমান। 100টি যুদ্ধবিমান ব্যবহার করে ইসরায়েল। ছিল F-35 লাইটনিং II যুদ্ধবিমান। রাডারে এই বিমান ধরা পড়ে না। 2000 কিলোমিটার পার করে এই সব বিমান ইরানে হামলা চালায়। ইরাক ও সিরিয়ার আকাশপথ থেকে এই মিসাইল হামলা হয়। আর সেই কারণে ইরাকের ওয়ার্নিং সিস্টেমকে কিছুক্ষণের জন্য জ্যাম করে দেওয়া হয়। সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করা হয়। খুব কম সময়ের মধ্যেই ইরানের ওপর হামলা চালায় ইসরায়েলের বায়ুসেনা। মাসখানেক আগের হামলাতেই ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে টার্গেট করেছিল ইসরায়েল। পরিকল্পনা চলছিল তখন থেকেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ভারত থেকে অনেক দূরের এই যুদ্ধ, কিন্তু তার আঁচ আসতে চলেছে আমার আপনার হেসেলে সরাসরি। আজকেই অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে 6 থেকে 12% বেড়ে গিয়েছে। ফলে পেট্রোল ডিজেলের দাম আরও বাড়ার আশঙ্কা, যার প্রভাব বিশ্বজুড়ে পড়বে। রেহাই পাবো না আমরাও। 2024 অক্টোবর দুবার মধ্যপ্রাচ্যে যুযুধান দুই দেশের মধ্যে যুদ্ধ আটকানো গেছিল, কিন্তু এবার আর আটকানো সম্ভবপর হলো না, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল। ইতিমধ্যে আন্তর্জাতিক খোলা বাজারে ব্যারেল পিছু অশোধিত তেলের দাম 12% পর্যন্ত বেড়েছে। তার পাশাপাশি আরও একটু উদ্বেগ বাড়িয়ে ভারতীয় শেয়ার বাজার তেলের ঊর্ধ্বমুখী দামের কথা মাথায় রেখে এই মুহূর্তে পতনের পথে। ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক মোটের ওপর খারাপ না। আন্তর্জাতিক চোখ রাঙানিকে উপেক্ষা করে ইরান থেকে তেল আমদানি করে ভারত। তবে আমেরিকার চাপে তা অনেকটাই সময়ের সঙ্গে কমেছে। ফলে সরাসরি প্রভাব না পড়লেও সার্বিক দাম বৃদ্ধির আঁচ এড়াতে পারবে না নয়াদিল্লি। তেলে প্রভাব পড়বেই। পরিশোধিত তেল তার অনেকটা অংশই আসে আমাদের ইরানের থেকে, এবং তুলনামূলকভাবে আমরা সস্তায় সেই তেলটা পেয়ে থাকি। এবং 2015 থেকে 2025 সাল যদি থাকেন, সেখানে কিন্তু একটা ইরানের থেকে যে তেলের আসার প্রবণতা ভারতে, সেটা অনেকটাই বেশি এবং বেড়েছে। সেখানেই আমাদের চিন্তার কারণ। সেই তেল পাওয়া এখন বেশ সমস্যার হতে পারে, যার সরাসরি প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে। দাম অবশ্যই বাড়বে এবং তার কারণে পরিবহন ব্যয় বাড়বে। পরিবহন ব্যয় বাড়ার জন্য জিনিসপত্রের দাম বাড়বে এবং আলটিমেটলি কিন্তু আমাদের হেসেলে টানটা পড়বে। দুই দেশের মাঝে থাকা ইরাক প্রতিক্রিয়া দিতেই পারে। ইরানও আমেরিকার ঘাঁটিতে হামলা চালাতেই পারে। সেক্ষেত্রে যুদ্ধের বহর বাড়তেই পারে। গত 5 মাসে এই যুদ্ধ আবহে তেলের দাম গিয়ে দাঁড়িয়েছে সর্বোচ্চ ব্যারেল প্রতি $78। যদিও বিশ্ববাজারে 3 থেকে 4% তেলের চাহিদা মেটায় ইরান, তবে যুদ্ধের বহর বাড়লে সার্বিক প্রভাব আরও বাড়ার আশঙ্কা। মাথায় রাখতে হবে, হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে। সমুদ্র পথে যত তেল যায় তার 20 থেকে 30% যায় এই হরমুজ প্রণালী বা স্টেট অফ হরমুজ থেকে। এই প্রণালী যদি তেহরান বন্ধ করে, ব্যারেল প্রতি তেলের দাম $100 ছাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে লিটার প্রতি পেট্রোল ডিজেলের দাম 10 থেকে 11 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। পকেটে টান পড়বে আম বাঙালিরও। অয়ন ঘোষাল ও অর্কদীপ্ত মুখার্জির রিপোর্ট, জি 24 ঘন্টা। যদি এভাবে চলতে থাকে, আরও বড় ব্যাপক যুদ্ধের আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী।
এই যে উত্তেজনা এটা কবে থামবে আমরা কিছু জানি না, কিন্তু এটার ফলে যেটা হবে মানে ইন ফিউচার আমেরিকার ইনভলভমেন্টের একটা বিষয় থাকতে পারে। যদি আমেরিকা অবশ্যই ইসরায়েলের পক্ষ নেবে, যদি যুদ্ধটা আরো বড় পরিসরে মানে বাড়তে থাকে, পাশাপাশি ইরানের পক্ষ অবশ্যই নেবে রাশিয়া। ফলে আমরা তৈরি আছি উদ্গ্রীবের সাথে হয়তো আরেকটা বড় বিপর্যয় বা যুদ্ধের মতো ঘটনা ঘটতে যাচ্ছে, যেটা সারা বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করতে পারে। আমরা সকালবেলা দেখেছি এয়ার ইন্ডিয়ার একের পর এক বিমান, সেই বিমানগুলো ফিরে আসছে বা কোথাও বাতিল হয়ে যাচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল এই ঘটনার পর কি পরিস্থিতি তৈরি হতে পারে যাতে সেই বিমানগুলো ফিরে আসছে। প্রথমে খবর আসে মুম্বাই থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট ফেরানো হচ্ছে মুম্বাইয়ে। ফ্লাইট তখন মাঝ সমুদ্রে ছিল। তারপরে খবর আসে যে একেবারে ইরানের এয়ার স্পেসে আটকে রয়েছে একটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, দিল্লি ফ্র্যাঙ্কফুর্ট ফ্লাইট AIC 2030। ভাবুন, তখন কিন্তু একেবারে ইরান তার এয়ার স্পেস ক্লোজ করে দিয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ওঠে যে সেই সময় দাঁড়িয়ে যদি এরকম ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটে যেতে পারতো যা আমরা জানি না। ভাবুন, এয়ার স্পেস ক্লোজ করে দিয়েছে ইরান, অথচ এয়ার ইন্ডিয়ার বিমান তখন মাঝখানে, বাকি সব বিমান ফাঁকা। টেনশন যখন চরমে ওঠে তখন কিন্তু ফিরিয়ে আনা হয়, সামগ্রিকভাবে ফিরিয়ে আনা হয়েছে বিমানকে। এই মুম্বাই লন্ডনের যে ছবি আপনাদের দেখাচ্ছি সেটাও কিন্তু মাঝ সমুদ্র থেকে ফিরিয়ে আনা হয়েছে। ফলে আশঙ্কার কোনো কারণ নেই। কিন্তু একদিকে যেমন তেলের দামে প্রভাব পড়বে, অন্যদিকে এই যে বিমান ইরানের ওপর দিয়ে, আকাশসীমার ওপর দিয়ে যায়, যদি আকাশসীমা এভাবে বন্ধ থাকে তাহলে কিন্তু ভারতের প্লেনগুলোকে আরও ঘুরে যেতে হবে, সেটাও একটা সমস্যার। গতকালকে আমরা যেটা দেখেছি, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে আশঙ্কা তো বাড়েই, আশঙ্কা তো থাকেই। ফলে খুব স্বাভাবিকভাবেই সামগ্রিকভাবে ভারতের জন্য ইরান যুদ্ধ একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, একটা ভয়ঙ্কর উদ্বেগের পরিস্থিতি হতে পারে। কিছুক্ষণ আগের পাওয়া যে খবর, তাতে ইরান নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। আমরা শুরুতে যে ছবি দেখিয়েছিলাম, মসজিদে লাল পতাকার অর্থ কার্যত যুদ্ধ ঘোষণা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ইরানের তরফ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে বলা যায়। ইসরায়েল ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে তারা যুদ্ধ ঘোষণা করেছে এবং 2 সপ্তাহ তারা যুদ্ধ চালিয়ে যাবে, প্রয়োজনে আরও বাড়তে পারে, যতক্ষণ না পর্যন্ত ইরানের পারমাণবিক শক্তি ধ্বংস হয়। ইরানের দাবি তাদের পরমাণু শক্তি নেই, সমস্তটাই অসামরিক কাজে। যদি যুদ্ধ করে ইসরায়েল, পাল্টা প্রত্যাঘাত। আমেরিকা দাবি করছে যে তারা এর মধ্যে নেই, যুদ্ধের মধ্যেই। কিন্তু ইরানের স্পষ্ট দাবি, গোটা বিষয়টাই ইরান এবং আমেরিকা চক্রান্ত। ফলে ইরান যদি এই চক্রান্তের তথ্যের সামনে এসে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়, ইসরায়েলে তো হামলা হবেই, তাহলে কি হবে? গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের মেঘ আরো গাঢ় হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।